নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আপনার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেবে, যা আপনার বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে। আপনারা ভাবছেন যে সারা পৃথিবীতে যা ঘটছে, ইউক্রেনের যুদ্ধ, আমেরিকার অর্থনৈতিক সংকট, চীনের আগ্রাসন, এগুলো সবই বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু যদি আমি বলি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ, একটা পুরনো গ্লোবাল সিস্টেমকে ভেঙে ফেলার নিখুঁত ষড়যন্ত্র, আর এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যে শক্তি নিঃশব্দে নিজের সাম্রাজ্য বিস্তার করছে, তার নাম ভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন, পর্দার আড়ালে এমন এক জিওপলিটিক্যাল খেলা চলছে যার নিয়মগুলো নতুন করে লেখা হচ্ছে, আর সেই খেলার সবচেয়ে বড় চালটা দেওয়া হয়েছে ভারতের হাতে। এক অদৃশ্য উপহার যা ভারতকে তার কয়েক দশকের পুরনো শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা দিয়েছে। আজ আমরা সেই উপহারের পর্দা ফাঁস করব। আমরা ডিকোড করব সেই গ্র্যান্ড চেসবোর্ডের রহস্য যা গত 70 বছর ধরে ভারতকে দমিয়ে রেখেছিল, এবং কিভাবে একজন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনে শুনেই ভারতের হাতে তুলে দিয়েছেন বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণের চাবিকাঠি। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার শুধু জ্ঞানই বাড়াবে না, একজন ভারতীয় হিসেবে আপনার আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। চলুন শুরু করা যাক সেই গ্রেট গেম যা 2025-এর বিশ্বকে নতুন আকার দিতে চলেছে। এই খেলাটা বুঝতে হলে আমাদের কয়েক দশক পিছিয়ে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হয়ে উঠল, তখন তাদের সামনে একটাই লক্ষ্য ছিল, পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। কিন্তু কিভাবে? আমেরিকার এক বিখ্যাত স্ট্র্যাটেজিস্ট তার বিখ্যাত বই দ্য গ্র্যান্ড চেসবোর্ডে এর ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন। তত্ত্বটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেছিলেন, যে ইউরেশিয়াকে নিয়ন্ত্রণ করবে সে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। ইউরেশিয়া মানে লিসবন থেকে ভ্লাদিভোস্তক পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ড, যার মধ্যে পড়ে ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্য, চীন এবং আমাদের ভারতবর্ষ। এই ইউরেশিয়াকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমেরিকা একটা ভয়ঙ্কর নীতি নিল, ডিভাইড অ্যান্ড রুল। তারা কখনো চায়নি যে ইউরেশিয়ার দেশগুলো ঐক্যবদ্ধ হোক। তাই ভারতের পাশে তারা তৈরি করলো পাকিস্তানকে একটা চিরকালীন কাঁটা হিসেবে। চীনের পাশে দাঁড় করানো হলো জাপান, দক্ষিণ কোরিয়া আর তাইওয়ানকে। রাশিয়াকে ভাঙার জন্য ইউক্রেনকে ব্যবহার করা হলো। মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি বিভেদকে উস্কে দেওয়া হলো। এই দেশগুলোকে একে অপরের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত রেখে অস্ত্রের ব্যবসা করে আর তাদের সম্পদে ভাগ বসিয়ে আমেরিকা নিজের আধিপত্য বজায় রেখেছিল। এই সিস্টেমটাকে বলা হয় গ্লোবালিস্ট সিস্টেম। এই সিস্টেমের অংশ ছিল আমেরিকার ডিপ স্টেট, তাদের গোয়েন্দা সংস্থা, বড় বড় কর্পোরেশন এবং দুর্ভাগ্যবশত ভারতের মতো দেশের কিছু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যারা নিজেদের দেশের স্বার্থের বিনিময়ে এই গ্লোবালিস্টদের সেবা করত। ভারতকে দশকের পর দশক ধরে এই অদৃশ্য কারাগারে আটকে রাখা হয়েছিল, যেখানে আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। আমাদের বিদেশ নীতি, আমাদের অর্থনীতি সব কিছুই দূর থেকে নিয়ন্ত্রণ করা হতো। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে। আমেরিকার ক্ষমতায় এলেন এমন এক ব্যক্তি যিনি এই গ্লোবালিস্ট সিস্টেমের অংশ ছিলেন না। তার নাম ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এসে দেখলেন এই পুরনো নিয়ম মেনে খেলে আমেরিকাকে বা বিশ্বকে বাঁচানো যাবে না। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সিস্টেমটা ভেতর থেকে ক্ষয়ে গেছে। তাই তিনি শুরু করলেন পুরনো বইটা ছিঁড়ে ফেলার কাজ। তিনি এসে বললেন, আমেরিকা ফার্স্ট। তার মানে হলো আমেরিকা আর বিশ্বের পুলিশম্যান হয়ে থাকবে না। তিনি ন্যাটোর মতো পুরনো সামরিক জোটের ফান্ডিং নিয়ে প্রশ্ন তুললেন। ইউএসএআইডির মতো সংস্থা, যা অন্য দেশে টাকা দিয়ে নিজেদের প্রভাব বিস্তার করত, তাদের কার্যক্রম বন্ধ করে দিলেন। চীনের বিরুদ্ধে শুরু করলেন ভয়ঙ্কর ট্রেড ওয়ার। কিন্তু তার সবচেয়ে বড় চাল ছিল আমেরিকার ভেতরের সিস্টেমকে আঘাত করা। আপনারা হয়তো শুনেছেন আমেরিকার গভর্নমেন্ট শাটডাউনের কথা, যেখানে সরকারের কাছে টাকা না থাকায় লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ট্রাম্পের একটা মাস্টার স্ট্রোক। ওই কর্মচারীগুলো ছিল পুরনো গ্লোবালিস্ট সিস্টেমের অংশ, যারা দশকের পর দশক ধরে আমেরিকার নীতি নিয়ন্ত্রণ করছিল। ট্রাম্প তাদের সরাসরি বরখাস্ত করতে পারতেন না, কারণ আইন তাদের রক্ষা করত। তাই তিনি ফান্ডিং বন্ধ করে দিলেন।
চাকরি হারিয়ে সেই দেশগুলো ইঁদুরের মতো পালাতে শুরু করলো। একেই বলে পুরনো বইটাকে আক্ষরিক অর্থেই পুড়িয়ে দেওয়া। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার শক্তিকে বিশ্বজুড়ে সংকুচিত করতে শুরু করলেন, তখন একটা বিরাট শূন্যস্থান বা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হলো। গ্লোবালিস্টরা চিৎকার করে বলতে লাগলো যে ট্রাম্প আমেরিকাকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, কিন্তু আসলে তিনি একটা নতুন খেলার মঞ্চ তৈরি করছিলেন। প্রকৃতির নিয়ম হলো শূন্যস্থান কখনো খালি থাকে না। আমেরিকা সরে যেতেই ইউরেশিয়ার বুকে জন্ম নিল এক নতুন জোট, এক নতুন ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজের 3 কোণায় ছিল রাশিয়া, চীন এবং ইরান। আপনারা ভাবুন এই জোট কতটা ভয়ঙ্কর। চীন বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব এবং সাপ্লাই চেনের নিয়ন্ত্রক। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি, যার হাতে রয়েছে অফুরন্ত এনার্জি বা শক্তি এবং আধুনিক সামরিক প্রযুক্তি। আর ইরান, যে বসে আছে হরমুজ প্রণালীর মুখে, যা বিশ্বের তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট। বিশ্বের 60% তেল এই রাস্তা দিয়েই যায়। এই 3 শক্তি যখন একত্রিত হলো, তখন তারা মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো একটি বিকল্প পাওয়ার ব্লক তৈরি করে ফেলল। তারা নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় ব্যবসা শুরু করলো। তারা এমন এক পরিকাঠামো তৈরি করতে শুরু করলো যা আমেরিকার নিয়ন্ত্রণাধীন বিশ্ব ব্যবস্থাকে সরাসরি বাইপাস করে যায়। এটা ছিল আমেরিকার গ্র্যান্ড চেসবোর্ড তত্ত্বের বিরুদ্ধে প্রথম সফল বিদ্রোহ। বিশ্ব দেখল যে আমেরিকাকে ছাড়াও চলা সম্ভব। বিশ্বের বিশ্লেষকরা যখন এই নতুন রাশিয়া, চীন, ইরান জোট নিয়ে আতঙ্কিত, ঠিক তখনই এই খেলায় প্রবেশ করল চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আমাদের ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এক অবিশ্বাস্য চাল দিল। একদিকে ভারত কুয়াডের সদস্য হয়ে রইল, অন্যদিকে এসসিওর মঞ্চে গিয়ে পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলালো। যে রাশিয়া, চীন, ইরান ত্রিভুজ তৈরি হয়েছিল, ভারত সেই ত্রিভুজের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। এটাই হলো ভারতের নতুন বিদেশ নীতির মূল মন্ত্র, স্ট্র্যাটেজিক অটোনমি। অর্থাৎ আমরা কোনো নির্দিষ্ট ব্লকের অংশ হব না, আমরা ভারতের স্বার্থে সবার সাথে কাজ করব। আমাদের আর কেউ বলে দেবে না যে কার থেকে তেল কিনতে হবে আর কার থেকে অস্ত্র। যখন আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে গোটা বিশ্ব রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ভারত বুক ফুলিয়ে রাশিয়ার থেকে রেকর্ড পরিমাণ সস্তায় তেল কিনেছে। যখন আমেরিকা ইরানকে একঘরে করতে চেয়েছিল, তখন ভারত ইরানের চাবাহার বন্দর তৈরি করে মধ্য এশিয়ার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে। ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা এই নতুন পরিস্থিতিতে ভারত এক অভাবনীয় স্বাধীনতা পেয়েছে। ট্রাম্প প্রশাসন দেখেও দেখছে না, কারণ তাদের লক্ষ্য এখন আর বিশ্ব নিয়ন্ত্রণ নয়, বরং নিজেদের ঘর সামলানো। আর এই সুযোগেই ভারত তার ডানা মেলতে শুরু করেছে। এটাই সেই জিওপলিটিক্যাল গিফট যা ভারতকে দেওয়া হয়েছে, একটা ফাঁকা মাঠ, যেখানে ভারত এখন নিজের নিয়ম অনুযায়ী খেলতে পারে। বন্ধুরা, পুরনো দুনিয়া চলতো তেলের উপর। যে তেল নিয়ন্ত্রণ করত সে বিশ্ব নিয়ন্ত্রণ করত। কিন্তু নতুন দুনিয়া তেলের উপর চলে না। দ্য নিউ অয়েল ইজ টেকনোলজি। সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, রোবোটিক্স, এগুলোই হলো আজকের বিশ্বের চালিকা শক্তি। আর আপনারা লক্ষ্য করে দেখুন, মোদী সরকার ঠিক সেই ক্ষেত্রগুলোতেই সবথেকে বেশি বিনিয়োগ করছে। ট্রাম্প যখন চীনের টেকনোলজি কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করছেন, তখন যে চায়না +1 পলিসি তৈরি হলো, তার সবচেয়ে বড় সুবিধাভোগী হয়ে উঠল ভারত। বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আজ তাদের ম্যানুফ্যাকচারিং হাব চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসছে। ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ শুরু হচ্ছে। আপনারা জোহর নাম নিশ্চয়ই শুনেছেন। চেন্নাইয়ের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এক সাদামাটা মানুষ এই কোম্পানিটি তৈরি করেছেন। আজ জোহো আমেরিকার সেলস ফোর্সের মতো কোম্পানিকে টেক্কা দিচ্ছে। চীনের মতো দেশেও জোহর সফটওয়্যার ব্যবহার হচ্ছে। এটা কিভাবে সম্ভব হলো? কারণ গ্লোবালিস্টদের সেই অদৃশ্য কারাগারটা আজ ভেঙে গেছে। ভারতের কোম্পানিগুলো আজ বিশ্বমঞ্চের ডানা মেলার স্বাধীনতা পেয়েছে। ভারত আজ শুধু অন্যের তৈরি করা খেলায় অংশ নিচ্ছে না, ভারত নতুন খেলার মাঠ তৈরি করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জবাবে ভারত তৈরি করেছে IMEC বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর।
আমরা পুরনো সিল্ক রুটের বদলে নতুন স্পাইস রুট তৈরি করেছি, যা সমুদ্র ও রেলপথে ভারতকে সরাসরি ইউরোপের সঙ্গে যুক্ত করবে। আমরা সেই সব সামুদ্রিক পথকে বাইপাস করছি যা এতদিন আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। বন্ধুরা, আমরা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ডোনাল্ড ট্রাম্প যে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরুক বিশ্বের স্বপ্ন দেখেছিলেন, সেই বিশ্ব আজ বাস্তবে পরিণত হচ্ছে। এই নতুন বিশ্বে কোনো একজন পুলিশম্যান থাকবে না, ওখানে একাধিক শক্তিশালী কেন্দ্র থাকবে যারা নিজেদের অঞ্চলের দায়িত্ব নেবে। আর এই নতুন ব্যবস্থায় ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলের অবিসংবাদী নেতা হিসেবে উঠে আসছে ভারত। যে ভারতকে এতদিন গ্র্যান্ড চেসবোর্ডের একটি বোড়ে বা পণ হিসেবে ব্যবহার করা হতো, আজ সেই ভারত নিজেই একজন কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া উপহারটি কোনো দয়া বা দান নয়, এটি ছিল একটি সুযোগ যা এক আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ভারত নিজের যোগ্যতায় অর্জন করেছে এবং কাজে লাগিয়েছে। পুরনো নিয়মের বইটা পুড়ে ছাই হয়ে গেছে, আর নতুন বইয়ের প্রথম অধ্যায়টা লেখা হচ্ছে ভারতের কলমে। আমরা আর সাইড লাইনে দাঁড়িয়ে খেলা দেখছি না, আমরা এখন খেলার মাঠে এবং আমরা খেলছি জেতার জন্য। দ্য গ্রেট গেম অফ 2025 হ্যাজ বিগান অ্যান্ড ইন্ডিয়া ইজ পোজড টু উইন। এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেক ভারতীয় জানা উচিত যে তাদের দেশ এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।